যখন তোমার স্বামী আমার আর আমার স্বামী তোমার প্রশংসা শুরু করলো তখন বেশ মজাই লেগেছিল। ভেবেছিলাম পুজোর কটা দিন হই হই করে ওরা যদি কাটায় মন দুঃখী। তোমারও নিশ্চয়ই মজাটা যে এইভাবে পাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে কেন যে তখন সেটা বুঝতে পারিনি। কাল সারা রাত ধরে মেয়েটা শুধু কেঁদেছে। সত্যি তো, ওর জায়গায় থাকলে আমি কি করতাম? সকালে জামাইয়ের সঙ্গে কথা বলতে গেলাম, মুখ গোমরা। রাজীব তোমার সঙ্গে কথা বলেনি? না না দিদি, রাজীব তো আপনার সেরকম ছেলে নয়, কিন্তু কাল আপনার বেয়াই যা করলো তারপর রাজীবের কাছ থেকে ভালো ব্যবহার আশা করাটাই যে অন্যায়। বৌমার কাছেও তো আমি লজ্জায় তোমাকেই বা কি সান্ত্বনা দেব বলতো। সাথী ফোনে বলতো, এবারে সে নিজের চোখেই তো দেখলাম আপনার সংসারে আমার মেয়ে রানীর মতো ঘুরে বেড়াচ্ছে। এটা যে কত আনন্দের তা আপনি মেয়ের মা না হলে কোনো দিনও বুঝতে পারবেন না দিদি। শুরুতেই মজাটা বাড়তে দেওয়া বোধ হয়। এসেছিলাম দেবীর বোধনের দিন কত আনন্দ নিয়ে, আর আজ দশমীর দিন চলে যাচ্ছি মেয়ের সংসার বিসর্জন দিয়ে। অপর্ণা, যাওয়াটা ক্যান্সেল করা যায় না? যাওয়াটা ক্যান্সেল করলেই ভালো হতো, কিন্তু তার আর দরকার নেই। আমি বলছি শোনো, এই যে কোথায় ছিলে, কোথায়? শোনো, তোমার সঙ্গে আমার একটা সিরিয়াস কথা আছে। ওই প্রফেসরের ব্যাপারে যদি কিছু হয় আমি একটা কথাও তোমার সঙ্গে বলতে রাজি নই। অন্য কারো ব্যাপারে কোনো কথা নয়, তোমার আমার ব্যাপারেই কথা। ঠিক আছে, বলো কি কথা। 32 বছর ধরে তো আমি তোমার সংসার করছি। তোমার মেয়েদের বড় করা, সাথীর বিয়ে দেওয়া, তোমার দেখাশোনা করা, তারপর তুমি যখন ফ্রন্টে কিংবা বেস ক্যাম্পে চলে যেতে একা একা সংসারটা সামলানো, তোমার ট্রান্সফার হলে নতুন। আমার কোনো কর্তব্যে আমি কি কোনোদিন কোনো গাফিলতি করেছি? দেখো, এই রুটিন প্যারেড করো না, দয়া করে কি বলতে এসছো সেটা বলে ফেলো। তুমি আমাকে এবার ছুটি দাও। ছুটি দাও মানে? মেয়ের বিয়ে ভাঙা নিয়ে তুমি যে নাটকটা। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। যা করার করেছে ওই প্রফেসরটা। কার গুণ কার দোষ সেটা বিচার করলে মেয়ের বিয়েটা কি টিকবে? যাকে, আমি এসব কথা নিয়ে এখন আলোচনাই করতে চাই না। মেয়েদের সঙ্গে তো আমার কথা হয়েই গেছে, ওদের কোনো আপত্তি নেই। তুমি তো জানো, নেহা আমাকে অনেক দিন ধরেই বলছিল ওদের স্কুলে বাংলাটা পড়াতে। তা আজ সকালে আমি নেহাকে ফোন করেছিলাম, ও বলেছে আমি যে কোনো দিনই জয়েন করতে পারি। কি বলছো? নেহা স্কুল? সে তো সিমলা। আমি রাহুলকে পাঠিয়েছি টিকিটটা চেঞ্জ করে সিমলার করিয়ে আনতে। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি দিল্লি না ফিরে চলে যাবে সিমলা? হ্যাঁ, সব হয়েছে ওই প্রফেসরের কুপরামর্শে। তুমি তো সিতাব দিচ্ছ আজকাল ওই লোকটার পরামর্শে। শোনো, তাই যদি হতো না তাহলে কিন্তু আমি কলকাতাতেই থেকে যেতাম। শোনো, দাদা ওই ডিভোর্সের পেপারটা ড্রাফট করাচ্ছেন, তুমি ফিরে গিয়ে ডিভোর্স পেপার পেয়ে যাবে। দয়া করে সইটা করে দিও। কিসের পেপার? ডিভোর্স। ডিভোর্স? এখন যে কটা দিন আছি একা একা শান্তিতে থাকি। মেয়েরা তো এখন বড়ই হয়ে গেছে। ও হ্যাঁ, সাথী ফিরে গিয়ে কি করবে সেটা কিন্তু তুমি ঠিক করো। আরে দত্তেরই সাথী, আমি দিল্লি ফিরে গিয়ে কি করবো সেটাই তো ভাবছি।
সেটাও তুমিই ঠিক করো। পুজোর সময় বউরা শাড়ি গয়না চায় বলেই জানতাম, ডিভোর্স চাই আমি এই প্রথম শুনলাম। শোনো, এখন মাথা গরম আছে, একদম ইয়ার্কি মেরো না। তোমার মনে হচ্ছে কেন আমি আর কি মারছি? দুদিনের মধ্যে ডিভোর্স পেপার পৌঁছে যাবে, কোনো রকম ঝামেলা না পাকিয়ে সই করে দিও। বুঝেছি বুঝেছি, ওই মাথা মোটা মিলিটারি অফিসার তোমার মাথায় ওইসব ঢুকিয়েছে না? তাই তো হবে, তার চেয়ে বেশি আর বোঝাবে কি করে? মাথার মধ্যে মিসাইল, বোমা, বন্দুক এইসব ঠাসাতো, এর চেয়ে ভালো বুদ্ধি আর আসবে কি করে? যেই কালকে সন্ধ্যেবেলা একবার বলেছে, সত্যি আপনার মতো বিদেশি মহিলা কি করে প্রফেসরের সঙ্গে, অমনি একেবারে গলে গেলে। আমি জানতাম একটা মারাত্মক কিছু ঘটতে চলেছে। ওই লোকটাকে আমি... তোমরা কে কি করবে সে ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি আজ রাতেই চলে যাচ্ছি। কোথায় যান? দিল্লি? না, শেফালিদের ওয়ার্কিং ওম্যান হোস্টেলে একটা বেড খালি আছে, আপাতত ওখানেই যাব। তারপর একটা বাড়ি দেখে টেকে... ও, ডিভোর্স পেপারটা আমার কলেজের ঠিকানায় পাঠিয়ে দিও। শোনো না শোনো, আমাকে এখন বলছিলাম disturb না, করো না। বলছিলাম যে... আমাকে এখন ডিস্টার্ব করো না, আমার অনেক কাজ আছে। এই রমা, চা খাবে? মানে আমি তাহলে চা বানিয়ে নিয়ে আসি, দুজনে 2 কাপ চা নিয়ে কথা না, বলতে আমি চা বলতে... খাবো না। তুমি বৌমাকে বলো চা করে আনতে। ও না, বৌমাকে বলো না, ও তো আজ রাতে চলে যাচ্ছে। বৌমা আবার কোথায় যাচ্ছে? কেন? দিল্লি। তোমরা দুজনেই তো ঠিক করেছো। শোনো, একটা কাজ করলে হয় না, আমাদের আর রাজীব বৌমার ডিভোর্সটা যদি একই উকিলকে দিয়ে করানো যায়, ঝামেলাও হবে না, আর প্যাকেজে করলে সস্তাও পড়বে। আবার ডিভোর্স? শোনো না, আমি বৌমাকে বলবো ও যেন কিছুতেই এ বাড়ি ছেড়ে চলে না যায়। তোমার কথাও শুনবে কেন? ওর কোনো আত্মসম্মান বোধ নেই, ওর বাবা মার ইচ্ছে কোনো অনিচ্ছে নেই। না না, আছে আছে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমি যদি বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে মানে... ও, তুমি রাজীব বিয়ে করলে আবার আমাকে নিমন্ত্রণ করে জানিও। আর তুমি তো একা থাকবে, যদি ইচ্ছে করে বিয়ে করতে ভেবে দেখো। শোনো না, আমি যদি বৌমাকে রাজি করাতে পারি... দেখো রাজি করাতে পারো কিনা, আমাকে চিঠি দিয়ে জানিও। চিঠি? চিঠি কি? চিঠি মানে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি একা একা... আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? আমি ভাবছিলাম কি, যাবজ্জীবনের মেয়াদ 14 বছর, হিসেব করে দেখতে গেলে আমাদের বিয়ে হয়েছে 36 বছর, মানে 3টে না 2.5টে যাবজ্জীবনের মেয়াদ কাটিয়ে আমি... বাহ 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 বাহ, ওই মিলিটারি অফিসার তোমার মাথায় এইসব হিন্দি ফিল্মের মতো ডায়লগ ঢুকিয়েছে না? বিয়েটা যাবজ্জীবন কারাদণ্ড? তুমি কিন্তু আবার শুরু করেছো রাহুল। আমি 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 রাহুলকে, ছেলেকে কেন এর মধ্যে... ট্যাক্সি ডাকবে রাহুল। ট্যাক্সির কি দরকার? ট্যাক্সির কি দরকার? কেন? তুমি আমাকে পৌঁছে দিতে চাইছো? হ্যাঁ। নিশ্চয়। না না, আমি বলছিলাম যে শোনো না, একটু এই আপোষের মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি একটু আপোষ করার একটা ইয়ে নেই, সেটা সম্ভব নয়? যায়, কিন্তু তুমি পারবে না। কেন পারবো? কেন পারবো না? 100 বার পারবো, অনেস্টলি। পারবে? হ্যাঁ। তোমার আত্মসম্মানে যদি লাগে। আত্মসম্মান কেন? জানতাম তুমি পারবে না। না না, পারবো পারবো, বিশ্বাস করো আমি পারবো, আমার বিশ্বাস রাখো, নিশ্চয়ই পারবো। আর তাছাড়া রমা, মানে দাম্পত্য জীবনের মধ্যে আত্মসম্মানের স্থান কোথায় বলো?
আসলে মানে ওই আর কি মাথাটা ওরম ছিল তো, তাই গলাটা ওরম হয়ে গেছে। তবে কাল কিন্তু আমি দক্ষিণেশ্বরে খুব বেশি সময় নিইনি। তাতে কি হয়েছে, আমিও তো ম্যাডামের সঙ্গে গয়নার দোকানে ঘুরে, তবে হ্যাঁ আমিও কিন্তু কালকে কম বলিনি, বিশেষত ওই 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 এটা ওই ডিভোর্সের ব্যাপারটা, মানে রাজীব আর সাথী ডিভোর্স, এটা থাক 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 থাক, ওসব কথা এখন থাক, ওসব ভুলে যান। আপনি বরং রমাকে হ্যাঁ বলুন বলুন, কি বলবো? জাস্ট বলবেন যে আমি আপনার কাছে, মানে আমি আপনাকে বলেছি। হ্যাঁ এটা তো বলবো, আমি এক্ষুনি যাচ্ছি। না আপনিও বেয়ানকে একটু বলে দেবেন আমিও বলেছি। তাহলে দুজনের ভাব হয়ে গেছে। এইবারে শোনো, আমরা একটা কথা বলতে তোমাদের কাছে এসেছি। যদি না বলা যায়। না না কেন বলবো, না কেন বলবো, বলো। বলি? হ্যাঁ বলো। শ্বেতা আর রাহুল বিয়ে করতে চায়। তুমি মত দেবে না বাপি? নো, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়ালেও আমি না বলবো। বাবা, তোমারও কি একই মত? অবশ্যই একমত। সারা জীবন আমার ছেলে যদি আইবুড়ো থাকে তাহলেও আমি রাজি হব। ঠিক আছে, আমি ব্যাপারটা মাকে বলছি। মা, মা দেখো না বাপি আবার না। দিস ইজ ব্ল্যাকমেইলিং। আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে রমাকে জানানোর কি দরকার? হ্যাঁ, আমার ছেলের বিয়ে আমার কোনো মত নেই। না না, আমার তো ছেলেতে কোনো আপত্তি নেই, আমার আপত্তি তো ছেলের বাবাকে নিয়ে। আমারও তাই, মেয়ের বাবাকে নিয়ে। মা দেখো না বাপি আবার শুরু করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি মত দিচ্ছি, আমি মত দিচ্ছি, কিন্তু যাকে ভাগ্যিস আমার আর একটা মেয়ে নেই। বাবা তোমার কি মত? রাজীব, ছি 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 ছি, তুই আমার প্রথম সন্তান, আমার সঙ্গে এরকম ছলনা করলি? ঠিক আছে ঠিক আছে, আমি মাকে বলছি, মাই তোমাকে বুঝিয়ে বলবে। এই মা! রাজীব, দাও বিয়ে। আমার তো পরে বোঝাটা বুঝবে। শ্বেতা, কি আমার ছেলেকে তাহলে পছন্দ হলো? না তো সেরকম কিছু না, আসলে ওই দিদি ভাই আর রাজীবদা ইনসিস্ট করলো। সেটা কি হচ্ছে যা? শোনো, ও তোমার সঙ্গে দিল্লি যাচ্ছে ঠিকই, কিন্তু এখন থেকে ও আমাদের মেয়ে, বকার আগেও পারমিশন নেবে। মা তাই বলছিলাম যে ও যদি দিল্লি না যায়, ফালতু ফালতু মাসিমার একাদে স্টাডি খরচা বেড়ে যাবে। তাই মা আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই হ্যাঁ হ্যাঁ দিদি, রাহুলকে আপনি কিচ্ছু বলবেন না, ও কত বড় একটা বিপদ থেকে আমাদের উদ্ধার করলো বলুন, তা নাহলে কি যে হতো। মাসিমা, আপনি যে কোনো রকম প্রবলেমে পড়লে না শুধু আমাকে একবার বলে দেবেন, আমি না তুড়ি মেরে ঠিক করে দেবো। শুধু একটা প্রবলেম ইয়ে করতে পারলাম না, সে তার প্রবলেমটা কিরকম একটা সেম সাইড খেলা হয়ে গেল, এটাই। হ্যাঁ ঠিকই তো, তা আমার সামনে হাঁটু গেড়ে বসবার আগে সে কথাটা খেয়াল রাখা উচিত ছিল। এই সেটা আর তুমি অন্ধকারের মধ্যে মোমবাতি নিয়ে যেটা করলে সেটা যদি সবার সামনে বলে দিই। রাহুল, শ্বেতা এদিকে এসো তো। মা ওকে মেরো না প্লিজ। একটু যা তো এখান থেকে, এসো। প্রণাম কর। ঠিক আছে, যাক বাবা, বুকিং হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নেই। মাসিমা, আপনার কোনো আন্টি টান্টি থাকলে বের করে ফেলুন, আমার আবার মার্কেটে যা ডিমান্ড না, যখন তখন আবার বিয়াত হয়ে যেতে পারে। রাহুল,
তুমি বেহাত হয়ে গেলে সে তার বাবা কিন্তু তোমার খোঁজ করতে আসবেন, কেমন? এবার তুমি ভেবে দেখো কি করবে। ওরে বাবা! আচ্ছা মাসিমা, আমি যদি দিল্লিতে বেড়াতে আসি তাহলে কি আমাকে হোটেলে উঠতে হবে না আপনাদের বাড়িতে থাকতে পারবো? দিদি, দিল্লি যাবার কথা এখন একদম ভাববে না, তোমাদের বিয়ে কিন্তু এখনো অনেক দেরি আছে। না মাসিমা, মাঝে মধ্যে পাঠিও। আসলে দিল্লিতে তো অনেক হ্যান্ডসাম ছেলে আছে, কখন কাকে ভালো লেগে যায়। তবে রে অপর্ণা, এই দুষ্টু মেয়েটাকে একেবারে দরজা বন্ধ করে ঘরে আটকে রাখবে যতদিন পর্যন্ত না আমি বাড়ির বউ করে নিয়ে আসি। তাহলে প্রফেসর সাহেব আমরা এগোই। হ্যাঁ, একটা কথা, সেতার MA কমপ্লিট হবার আগে তো আর বিয়ে হচ্ছে না, কিন্তু এর মধ্যে তো দিল্লি আসতে হবে, সঙ্গে অবশ্য ম্যাডামকেও আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আরে সে তো বটেই, আমরা তো দিল্লি যাবই, কিন্তু তার আগে আপনারা আরেকবার কলকাতায় আসুন। আর বেয়ান তো আসছেন। হ্যাঁ, অপর্ণা না এলে তো আবার ওই দক্ষিণের শহর নাটক দেখা ওসব হবে না। দিদি, দিল্লিতেও কিন্তু ওই গয়নার দোকান আর ডিনার এই দুটোর ব্যবস্থাই খুব ভালো আছে, জানেন? ঠিক বলেছ। ও, দিল্লির কালীবাড়িও তো খুব বিখ্যাত, তাই না? ম্যাডাম, একটা কথা কনফেস করি, এই রাহুলের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারটায় আমার কিন্তু তেমন মত নেই, কারণ ওই প্রফেসরের ছেলে বলে। কিন্তু এই সুযোগে যদি দু একবার কলকাতা দিল্লি যাতায়াত হয় তো মন্দ কি? হ্যাঁ, সে তো আমারও। বেয়ান মা হতে পারেন, কিন্তু সেটা তো আদতে বেআই মশাইরই মেয়ে। হ্যাঁ, তোমার যদি ইচ্ছে না থাকে এখনো কিন্তু বিয়েটা ক্যান্সেল করা যায়, কি বলো অপর্ণা? হ্যাঁ দিদি। না, কখনো না। এক মেয়ে শ্বশুরবাড়িতে বছরে একবার আসেন, আর সে তার বিয়ের পর নিশ্চয়ই বছরে দুবার আসবেন। কি বেয়ান?